আইনি জটিলতায় বঙ্গবন্ধুর ৬ খুনিকে ফেরাতে দেরি, কূটনৈতিক তৎপরতায় অগ্রগতি কম। ডেঙ্গুতে পাবনা মাদারীপুরে দুজনের মৃত্যু, ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ১,৮৪০। দাম কম বলে ফেলে দেয়া হলো লাখ খানেক চামড়া, সিন্ডিকেটের বিরুদ্ধে কাদেরের হুঁশিয়ারি। লঘুচাপের প্রভাবে সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঈদ বিনোদনে ভাটা। স্বাগত সমগ্র বাংলাদেশে, সাথে আছি আমি মেহেরিন তাজরিন কবির। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। আইনি জটিলতায় দীর্ঘায়িত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত ৬ খুনিকে দেশে ফেরানোর উদ্যোগ। কূটনৈতিক ও আইনি তৎপরতা অব্যাহত থাকলেও হয়নি নতুন কোনো অগ্রগতি। তাই এবার কানাডা থেকে নূর চৌধুরী আর যুক্তরাষ্ট্র থেকে রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনতে প্রবাসীদের মুখাপেক্ষী সরকার। পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় মনে করছে এক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারেন প্রবাসীরা। জাতির জনক বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৬ আসামি এখনও বিদেশে পলাতক। তাদের দুজনের অবস্থান জানা গেলেও বাকি ৪ আসামি কোথায় আছে নিশ্চিত নয় ইন্টারপোল। ২০১৮ সালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন আব্দুল আজিজ পাশা মারা গেছেন জিম্বাবুয়েতে, খন্দকার আব্দুর রশিদ পাকিস্তানে, শরীফুল হক ডালিম লিবিয়া বা জিম্বাবুয়ে, আর আব্দুল মাজেদের সম্ভাব্য অবস্থান সেনেগালে। রিসালদার মোসলেউদ্দিন জার্মানিতে আছেন ধারণা করা হলেও এর সত্যতা মেলেনি। রাজনৈতিক আশ্রয়ে যুক্তরাষ্ট্রে থাকা রাশেদ চৌধুরীকে দেশে আনতে সরকার আশাবাদী, কারণ মৃত্যুদণ্ডের বিরুদ্ধে নয় দেশটি। তবে কানাডায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের প্রত্যাবাসনে বাধা থাকায় নূর চৌধুরীকে নিয়ে আছে জটিলতা। বঙ্গবন্ধু পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বিশেষ টাস্কফোর্সের প্রধান আইনমন্ত্রী আনিসুল হক জানান, প্রক্রিয়া জটিল হলেও হাল ছাড়বে না সরকার। অবস্থার প্রেক্ষিতে এটা কঠিন হচ্ছে, এখানে কেন ব্যর্থতা হবে কেন, কিন্তু আমরা এখনো বলছি না যে আমরা সফল হয়েছি। যতক্ষণ পর্যন্ত না আনতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা সেই সফলতা ক্লেম করব না, কিন্তু আনতে পারি নাই এটা ব্যর্থতা, এটাও স্বীকার করব। এর আগে বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির আসামি মহিউদ্দিন আহমেদকে ২০০৭ সালের ১৭ জুন ফিরিয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্র সরকার। বজলুল হুদাকে ফেরত পাঠিয়ে বিচারের সহায়তা করে থাইল্যান্ড। আগেরটা ফেরত পাঠিয়েছিল, আমরা সেখানে প্রত্যেকদিন ওর বিরুদ্ধে ডিমনস্ট্রেশন করতাম। তখন এই ইলিগাল লোকটাকে রাখার কোনো এন্টার মিডিয়া কেম ইন ফেভার অফ আস। তখন এটা বাধ্য হয়ে আমেরিকান সরকার পাঠিয়েছে। আমি সব প্রবাসীদের বলি, যে সমস্ত দেশে এই খুনিগুলো আছে এই ধরনের আন্দোলন শুরু করবেন। সব জটিলতা কাটিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আগেই পলাতক আসামিদের ফিরিয়ে প্রায় কার্যকরের প্রত্যয়ী সরকার। তবে কূটনৈতিক সীমাবদ্ধতা ও যেসব দেশের আশ্রয়ে আছেন তাদের সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ৬ খুনিকে দেশে ফিরিয়ে দণ্ড কার্যকর করা যাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। নাফিদাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন তিনি। শোক দিবস পালনে সমাধিসৌধ কমপ্লেক্সে সব প্রস্তুতি শেষ হয়েছে। জাতীয় শোক দিবস পালনে প্রস্তুত গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। বঙ্গবন্ধুর সমাধিসৌধের মূল স্তম্ভ, বঙ্গবন্ধু ভবন, মুক্তমঞ্চ, সংগ্রহশালা, মসজিদ ও বকুলতলা চত্বর এলাকায় চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ উন্নয়ন কাজ। আমরা এখানে 15ই আগস্ট উপলক্ষে রঙের কাজ করতেছি। 2 তারিখ থেকে কাজ শুরু হয়েছে, ইনশাল্লাহ 15ই আগস্টের আগেই কাজ শেষ হয়ে যাবে। আমাদের কাজ শেষ হয়ে যাবে, রঙের কাজ এবং ফুল গাছ লাগানোর কাজ, এই সময় ইত্যাদি ইত্যাদি কাজ করতেছি। জেলা আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, দিবসটি উপলক্ষে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। ৪৪তম শাহাদাত বার্ষিকী এটি সামনে রেখে আমরা গোপালগঞ্জের জেলার মকসুদপুর থেকে শুরু করে যেখান থেকে জাতীয় নেতৃবৃন্দ সড়ক পথে আসবে এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পর্যন্ত, এবং টুঙ্গিপাড়াতে আমরা কালো পতাকা এবং আমরা বিভিন্ন তরুণ করেছি। প্রধানমন্ত্রীর সফর কেন্দ্র করে জেলা জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মাননীয় প্রধানমন্ত্রীর আসা যাওয়া সহ অনুষ্ঠান স্থলের সার্বিক যে নিরাপত্তা, এই নিরাপত্তায়
পোশাকে, সাদা পোশাকে আমাদের পুলিশ সদস্যরা কাজ করছে এবং করবে, এবং অন্যান্য যে গোয়েন্দা সংস্থা তাদের সদস্যরাও ইতিমধ্যে কাজ শুরু করেছে। টুঙ্গিপাড়ার পাশাপাশি 15ই আগস্ট জাতির জনককে শ্রদ্ধা জানাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে পুরো গোপালগঞ্জে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। ধানমন্ডি 32 নম্বর থেকে বনানী কবরস্থান পর্যন্ত প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। শ্রদ্ধা নিবেদনের জন্য এলাকাগুলোতে সব ধরনের গাড়ি চলাচল সীমিত ও পার্কিং নিষিদ্ধ করা হয়েছে। সকালে ধানমন্ডি 32 পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এসব কথা বলেন। বঙ্গবন্ধু জাদুঘরে 32 নম্বরকে ঘিরে আমাদের ইতিমধ্যেই নিশ্ছিদ্র সুসমন্বিত নিরাপত্তা ব্যবস্থা ঢাকা মেট্রো পুলিশের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। বঙ্গবন্ধু জাদুঘর এবং বনানী কবরস্থান পুরোটাই সিসিটিভির নিরীক্ষণের আওতায় থাকবে। এদিকে 15 আগস্ট জাতীয় শোক দিবসে ধানমন্ডি 32-এর চারিদিকে যানবাহন চলাচলের পথ পুনর্বিন্যাস করেছে ঢাকা মহানগর পুলিশ। ভোরবেলা থেকে শ্রদ্ধা জানানোর আয়োজন শেষ না হওয়া পর্যন্ত আশপাশের রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ধানমন্ডি 27 নম্বরের পূর্ব দিক থেকে রাসেল স্কয়ার ও কলাবাগান হয়ে ধানমন্ডি 2 নম্বর রোড ক্রসিং পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে। মিরপুর গাবতলী থেকে রাসেল স্কয়ার হয়ে আজিমপুর অভিমুখী যানবাহন ধানমন্ডি 27 নম্বর দিয়ে শঙ্কর জিগাতলা সায়েন্স ল্যাব হয়ে গন্তব্যে পৌঁছাবে। এছাড়া নিউ মার্কেট ও সায়েন্স ল্যাব থেকে রাসেল স্কয়ার অভিমুখী যানবাহন ধানমন্ডি 2 নম্বর রোড থেকে বায়ে মোড় নিয়ে জিগাতলা শঙ্কর হয়ে গন্তব্যে পৌঁছাবে। রেইনবো এফডিসি থেকে আসা রাসেল স্কয়ার অভিমুখী যাত্রীবাহী বাস সোনারগাঁও ক্রসিং থেকে বায়ে মোড় নিয়ে বাংলা মোটর দিয়ে শাহবাগ হয়ে গন্তব্যে পৌঁছাবে। চামড়া ব্যবসায় ধস নেমেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের সিদ্ধান্তহীনতাই এর জন্য দায়ী। এতে দেশের অর্থনীতির ওপর বিপর্যয় নেমেছে বলেও মন্তব্য করেন তিনি। ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সকালের সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন বিএনপির মহাসচিব। বলেন, এই সরকারের আমলে রাষ্ট্র, সমাজ ও অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে। এজন্য সরকারের পদত্যাগ চেয়ে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানান তিনি। সেই সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা ব্যাপারে এই ভয়াবহ একটা আপনার বিপর্যয় সৃষ্টি হয়েছে। এটা এখন আপনার শেষ মুহূর্তে বলা হচ্ছে যে এটাকে এক্সপোর্ট করা যাবে, তো সেটাও আপনার অনেক লেট সিদ্ধান্ত এসেছে। ইতিমধ্যে চামড়া ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাবনা ও মাদারীপুরে 2 জনের মৃত্যু হয়েছে। ভোরে পাবনা সদর হাসপাতালে কলেজ ছাত্র মোসাব্বির মাহফুল মারা যান, আর গত রাতে মাদারীপুরে মারা গেছেন আব্দুল মজিদ নামের এক বৃদ্ধ। মজিদের স্বজনেরা জানান, 1 সপ্তাহ ধরে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা চলছিল তার। মৃত্যুর আগে রক্তের প্লাটিলেট নেমে এসেছিল 20,000-এ। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুর পর্যন্ত 24 ঘন্টায় সারা দেশে 1880 জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে সেখানে ডেঙ্গু আক্রান্ত 640 জন রোগী ভর্তি আছে। দুপুর পর্যন্ত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 118 জন, আর নতুন ভর্তি হয়েছে 147 ডেঙ্গু রোগী। ঈদের ছুটি শেষে বাড়ি ফেরার পর ডেঙ্গু প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সরকার। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে এই আহ্বান জানানো হয়। বিবরণীতে বলা হয়, ছুটি শেষে ঢাকায় ফিরে সবার একসঙ্গে ঘরে ঢোকা উচিত হবে না। বিশেষ করে শিশু, বয়স্ক মানুষ এবং গর্ভবতী নারীদের ঘরে ঢোকার আগে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিবরণীর পরামর্শ অনুযায়ী প্রথমে একজন ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ অবস্থায় ঘরের আনাচে কানাচে, পর্দার পেছনে, খাটের নিচে অ্যারোসল স্প্রে করে আধ ঘন্টা অপেক্ষা করতে হবে। এছাড়া কমোডের ফ্ল্যাশ ও বেসিনের কল ছেড়ে রাখার পাশাপাশি সব দরজা জানালা খুলে ফ্যান ছেড়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বিবরণীতে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। সকালে উপজেলার বড়হিত ইউনিয়নের কাঁঠালডাংরি গ্রামে এই সংঘর্ষ হয়। নিহতরা হলেন হাসিম উদ্দিন, তার ছেলে মোহাম্মদ জহিরুল ও ভাতিজা মোহাম্মদ আজিবুল। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ কবির জানিয়েছেন, পারিবারিক জমি নিয়ে অনেকদিন ধরেই 2 ভাই হাসিম উদ্দিন ও আব্দুর রাশিদের বিরোধ চলছিল। এরই জেরে ঝগড়ার এক পর্যায়ে লাঠি সোটা নিয়ে 2 পরিবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত 4 জনের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হলে মারা যান 3 জন।
ভোলায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে 2 জন নিহত হয়েছেন। সদর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে এই গোলাগুলি হয়। নিহতরা জলদস্যু ও ধর্ষণ মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন চরসামাইয়া ইউনিয়নের আল আমিন ও মঞ্জুর আলম। জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজাপুর গ্রামের মেঘনার তীরে বাঁধের কাছে গতরাতে 2 দল জলদস্যুর মধ্যে গোলাগুলির খবর পান তারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি করে জলদস্যুরা। পুলিশ আত্মরক্ষায় পাল্টা গুলি করে। অন্যরা পালিয়ে গেলে সেখান থেকে 2 যুবকের মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়ার পর পুলিশ নিশ্চিত হয় মরদেহ দুটি ধর্ষণ মামলার আসামি আলামিন ও মঞ্জুরের। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানায়, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে। বৈরী আবহাওয়ায় পদ্মার কাঁঠালবাড়ি, শিমুলিয়া নৌপথে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। তবে ফেরি চলাচল অব্যাহত আছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। তারা বলছে, মঙ্গলবার থেকেই আবহাওয়া খারাপ থাকায় পদ্মায় লঞ্চ, স্পিডবোট ও ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। তবে আজ ফেরি চলছে। আবহাওয়ার উন্নতি না হলে এই পরিস্থিতি স্বাভাবিক হবে না। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ এই নৌপথ ব্যবহার করেন। যাত্রী পারাপারে এই রুটে 17টি ফেরি, 87টি লঞ্চ ও 200-র বেশি স্পিডবোট চলাচল করে। ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেরিয়েছেন সাধারণ মানুষ। বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করছেন তারা। তবে বৈরী আবহাওয়ার কারণে ঈদ বিনোদনে কিছুটা ভাটা পড়েছে। রাজধানীতে বেশিরভাগ বিনোদন কেন্দ্রে সকাল থেকে কোনো ভিড় দেখা যায়নি। তবে ঢাকার বাইরে অন্যান্য জেলায় দর্শনার্থীদের ভিড় দেখা যায়। সকাল থেকেই সিলেটের ওসমানী শিশু উদ্যান, জাফলং, মিসনাকান্দি সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র উৎসব মুখর হয়ে ওঠে। ঈদের তৃতীয় দিনে দর্শনার্থীরা ভিড় করেন নরসিংদী ড্রিম হলিডে পার্কেও। বৈরী আবহাওয়ার মধ্যেও বিভিন্ন রাইডসে চড়ে ঈদ আনন্দ উদযাপন করছেন তারা। বগুড়ার মহাস্থানগড়ে সকাল থেকে বৃষ্টির কারণে ভিড় কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে। নাটোরের রানী ভবানীর ঐতিহাসিক রাজপ্রাসাদ ও দীঘাপতিয়া উত্তরা গণভবনেও পরিবার পরিজন নিয়ে ঘুরছেন দেশের বিভিন্ন জায়গা থেকে আসা দর্শনার্থীরা। এদিকে বেনাপোল সীমান্তে গড়ে ওঠা মান্দার তলা ইকো পার্কও দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসব মুখর হয়ে উঠেছে। লেগেছে। একটু পর আমরা পানি সুইমিং পুলে নামবো, ওয়াটার পার্কে যাব, তো ওইখানেও অনেক মজা করব। অবশ্যই অনেক ভালো লাগছে, এক্সপেরিয়েন্সটা বাড়লো। ট্রেনে উঠলাম, চরকিতে উঠলাম, অনেক কিছু টিপস। আমার মেয়ে বলছে পার্কে যাওয়ার জন্য, নিয়ে আসলাম। ঈদে মোটামুটি ভালোই লাগছে। ঈদ বিনোদনের আরো খবর জানাতে এবার বগুড়া ও সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমেই বগুড়ার গোকুল মেধ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন এবং আবহাওয়া এখন সেখানকার কেমন? দুপুরের পর বৃষ্টি কমে যাওয়ার পর থেকেই মূলত বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। আমি দুপুর পর্যন্ত ছিলাম মহাস্থানগড়, যেটি দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাচীন একটি দুর্গনগরী। সেখানে আমি হাজার হাজার দর্শনার্থীকে দেখেছি দুপুরের পরে আসতে, এবং তারা মূলত ইতিহাস আর ঐতিহ্য নিয়েই এই অঞ্চলের যে বিষয়গুলো সেগুলো জানতে আসছে। এখন যে জায়গাটিতে রয়েছে এটি গোকুল মেল হিসাবে প্রত্নতাত্ত্বিকদের কাছে পরিচিতি পেলে বা প্রত্নতাত্ত্বিক দলিলে এটিকে গোকুল মেল হিসেবে বললেও এটির দেশি বিদেশি পরিচিতি আসলে বেহুলার বাসর ঘর হিসাবেই। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে পেছনের যে অংশটা দেখা যাচ্ছে এটি একটি দুর্গ নগরের আদলে করা, কিন্তু এটি একটা মন্দির, এবং এই মন্দিরটি মূলত বেহুলার বাসর ঘর হিসেবে পরিচিতি পেয়েছে সাধারণ মানুষের কাছে। এখানকে যারা রয়েছেন তারা সকাল থেকেই এই এলাকায় বিভিন্ন যে প্রত্নতাত্ত্বিক সাইট বা বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেসব এলাকা ঘুরে এখানে এসছেন। আর এই দর্শনার্থীদের একেবারে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বেশ কিছু সদস্য মোতায়েন করা হয়েছে।
প্রায় 22 জন পুলিশ এখন কাজ করছে দর্শনার্থীদের নিরাপত্তার জন্য। আর এর বাইরেও টহল পুলিশ রয়েছে, বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, তারা সাদা পোশাকেও কাজ করছেন। আর আমি এর বাইরে বেশ কিছু এলাকায় কথা বলেছি, বিশেষ করে দিনাজপুরের কান্তজিয়া মন্দির, যেখানে অনেক সুন্দর ডেকোরেশন করা একটি মন্দির রয়েছে, প্রাচীন মন্দির, সেখানেও বিপুল সংখ্যক দর্শনার্থী রয়েছে। একই সাথে নওগাঁর পাহাড়পুর বা বৌদ্ধবিহার যেটি, সেখানেও বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতির কথা আমরা জানতে পেরেছি। এর বাইরেও রাজশাহীর যে গ্রুপ অফ মনুমেন্ট রয়েছে, ট্যুরিস্ট পয়েন্ট হিসেবে যেটি রয়েছে পুটিয়া, সেখানেও দর্শনার্থী রয়েছে। সরকারি এসব পর্যটন কেন্দ্র বা প্রত্নতাত্ত্বিক সাইটের পাশাপাশি বেসরকারিভাবে যেসব থিম পার্ক গড়ে উঠেছে, বেসরকারিভাবে যেসব বিনোদন কেন্দ্র রয়েছে, সেখানেও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি আজকে লক্ষ্য করেছেন স্থানীয় জনগণ, সেটি আমরা জানতে পেরেছি। বিশেষ করে সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীর তীরে রয়েছে, একইভাবে রয়েছে সারিয়াকান্দির যে জায়গাটি কালীতলা, সেখানেও আজকে বিপুল সংখ্যক ভ্রমণ পিপাসু মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। হাসিবুর, আপনি আমাদের সাথেই থাকুন। এবার সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুর আহমদ। মঞ্জুর, সিলেটের বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের জন্য কি কি আয়োজন রয়েছে আজকে? আসলে ঈদের ছুটির তৃতীয় দিনে কিন্তু সিলেটের সবগুলো বিনোদন কেন্দ্রে আমরা উপচে পড়া ভিড় দেখেছি। বিশেষ করে আমি এই মুহূর্তে আছি সিলেটের লাক্কাতুরা চা বাগানে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিকেলের দিকে যখন সূর্যের তাপ কিছুটা কমেছে, আজকে দুপুরের দিকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, তখন কিন্তু পর্যটকদের কিছুটা আনাগোনা কম ছিল। এখন বৃষ্টি থেমে গেছে। বিকেলের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে চা বাগানের এলাকাগুলোতে চা বাগানের যে অপরূপ সৌন্দর্য সেটা দেখতে এসেছেন। দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু সিলেটে পর্যটকরা এসেছেন। আপনাকে যদি বলি যে বিশেষ করে প্রকৃতিকন্যা জাফলং এবং বিছানাখান্দি এবং ভুলাগঞ্জ সাদাপাথর এলাকায় আমরা এবছর সবচেয়ে বেশি পর্যটককে দেখতে পেয়েছি অন্যান্য বছরের তুলনায়। এর বাইরেও কিন্তু দেশের একমাত্র মিঠা পানির সোয়াম ফরেস্ট, রাতারগুল এবং নীলজলের লালাখাল এলাকায় আমরা পর্যটকদের আনাগুনা দেখতে পেয়েছি। তবে পর্যটকদের নিরাপত্তার বিষয়টাও এখানে আসছে, কারণ প্রতি বছর আপনি জানেন যে সিলেটের জাফলং, বিছানাখান্দি অথবা কোম্পানিগঞ্জ সাদা পাথর এলাকায় অনেক পর্যটক এখানে গোসল করতে নেমে অসাবধানের বশত অনেকের মৃত্যু হয়। তো এবার কিন্তু এই বিষয়টা বেশ কঠোরভাবে নজরদারি রাখা হয়েছে, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি। পুলিশের পক্ষ থেকে এখানে ট্যুরিস্ট পুলিশ কাজ করছে, ফায়ার সার্ভিসের কর্মীরাও এখানে কাজ করছেন, যাতে কোনো পর্যটক অসাবধানতা বশত পানিতে গোসল করতে নেমে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হতে না হয়। এর বাইরেও কিন্তু যে সিলেটের নগরের যে উসমানী শিশু উদ্যান আছে, সেখানেও আমরা দেখেছি যে সকাল থেকেই নানা বয়সী মানুষ এখানে এসে তাদের যে ঈদের আনন্দ সেটা তারা উপভোগ করছেন। তো এবার আসলে ডেঙ্গু পরিস্থিতির কারণে সারা দেশে যে সিলেটের প্রতি বছর ঈদে প্রায় 1.5 লাখের মতো পর্যটক আসেন, কিন্তু এবার আসলে এখানকার যারা পর্যটন নিয়ে কাজ করছেন তারা আমাদের জানিয়েছেন যে এবার কিন্তু আশানুরূপ পর্যটক সিলেটে আসেননি। তারা ধারণা করছেন যে সিলেট বিভাগের যে সবগুলো বিনোদন কেন্দ্র আছে সব মিলিয়ে প্রায় 80 থেকে 90 হাজার পর্যটক এবার সিলেটে এসেছেন। তো সবাই কিন্তু ঈদের আজকে ছুটির তৃতীয় দিনে, এই তৃতীয় দিনে সবাই নিজেদের মতো করে পর্যটন কেন্দ্রগুলোতে তাদের যে ঈদের উৎসবের আনন্দ সেটা তারা উপভোগ করছেন। বগুড়া, সিলেট থেকে ঈদ বিনোদনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। চলে যাচ্ছি পরের খবরে। ঈদ উপলক্ষে নেত্রকোনার ফকিরের বাজার এলাকায় হয়ে গেল ঐতিহ্যবাহী কুস্তি প্রতিযোগিতা। বাজারের ফকির বাড়ি প্রাঙ্গণে সকালে এই আয়োজন হয়। প্রতি বছরই ঈদের ছুটিতে আয়োজিত হয় এই কুস্তি খেলা। আয়োজকেরা জানান, গ্রামের মানুষের বিনোদনের পাশাপাশি যুব সমাজকে মাদক থেকে বিরত রাখতে এই আয়োজন। এবারের কুস্তি খেলায় 10টি গ্রামের 46 জন কুস্তিগীর অংশ নেন। পরে বিজয়ীদের 32 ইঞ্চি এলইডি টিভি, মোবাইল ফোন ও গাছের চারা পুরস্কার দেওয়া হয়। পর্যটকের আনাগোনা বাড়ছে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে অন্তত 2000 পর্যটক আসেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য। কিন্তু এখানে পর্যটন কেন্দ্রিক কোনো স্থাপনা গড়ে ওঠেনি, নেই হোটেল, মোটেল, এমনকি ট্যুরিস্ট পুলিশও। সুনামগঞ্জের তাহিরপুর ও ধর্মপাশা উপজেলায় রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম জলাভূমি টাঙ্গুয়ার হাওর। এর কয়েক কিলোমিটারের মধ্যেই রয়েছে মেঘালয়ের পাহাড় ঘেঁষা বারিকের টিলা। রয়েছে জাদুকাটা নদী, শহীদ মুক্তিযোদ্ধা সিরাজ লেক, বিশাল শিমুল বাগান আর একটু দূরেই ঐতিহাসিক লাউর রাজ্য। প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমিতে সময় কাটানোর জন্য প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসে পর্যটকরা।
পর্যটক আকর্ষণে আলোচনা সভা সমাবেশ হলেও বাস্তবে তেমন কোনো উদ্যোগ নেই। আর নিরাপত্তার শঙ্কা, যাতায়াতে বিড়ম্বনা সহ নানা কারণে পর্যটকেরা ফিরছেন আক্ষেপ নিয়ে। এলাকাটাতে প্রশাসনের পর্যাপ্ত সাপোর্ট থাকতো তাহলে আমরা যথেষ্ট নিরাপত্তাভাবে আমরা সবাই আনন্দ করতে পারতাম। টুরিস্ট পুলিশ অবশ্যই এখানে দরকার, কারণ এখানে আপনার ঢাকা থেকে অনেক দূর দূরান্ত থেকে এখানে অবশ্য লোকজন আসে, টুরিস্ট আসে, সো এখানে তো তারা সিকিউর না। যদিও পুলিশের দাবি পর্যটকদের নিরাপত্তায় কোনো ঘাটতি নেই, আর জেলা প্রশাসন বলছে পর্যটন এলাকায় উন্নয়নে কাজ চলছে। নিজস্ব ব্যবস্থাপনায় পুলিশের স্পিরিট বোট এবং নৌকা দিয়ে সার্বক্ষণিক টহলের ব্যবস্থা রেখেছি। পর্যটকদেরকে স্বাগতম জানিয়েছি, তারা যে কোনো সময় আসতে পারে, তাদের নিরাপত্তার ব্যাপারে কোথাও কোনো সমস্যা হবে না। সুনামগঞ্জ থেকে তাহিরপুর পর্যন্ত যে চলাচলের রাস্তা সেটি প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। পাশাপাশি তাহিরপুর উপজেলার সদর টেকেরঘাট এলাকায় পর্যটনগুলো নিরাপদ অবস্থান এবং রাত্রি যাপন সহ তাদের চিত্ত বিনোদনের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পর্যটন সুবিধা বাড়াতে ব্যবসায়ীদেরও বিনিয়োগের পরামর্শ দিচ্ছে জেলা প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মেহেরপুরে ছড়িয়ে পড়েছে বিষাক্ত আগাছা পার্থেনিয়াম। ফসল ও গবাদি পশুর পাশাপাশি মানুষের জন্যও ক্ষতিকর এই আগাছা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে এলাকার কৃষকরা। তবে স্থানীয় কৃষিতে বিরূপ প্রভাব পড়ার আগেই পার্থেনিয়াম নির্মূলের আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। 1 থেকে 1.5 মিটার উঁচু ছোট ছোট ফুলে ভরা ঘাস জাতীয় এই উদ্ভিদটিকে দেখে বোঝার উপায় নেই এটি আসলে ফসলের নীরব ঘাতক। বিষাক্ত এই আগাছার বৈজ্ঞানিক নাম পার্থেনিয়াম হাইড্রোফোরাস। একটি পরিণত আগাছায় 10 থেকে 15,000 বীজ উৎপন্ন হয়। আকারে খুব ছোট হওয়ায় সহজেই এগুলো গবাদি পশুর গোবর, খাবার কিংবা গাড়ির চাকা, মানুষের জুতো, পানি, বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে। মেহেরপুরে গত কয়েক বছরে দ্রুত ছড়িয়ে পড়েছে এই পার্থেনিয়াম। বিভিন্ন রাসায়নিক প্রয়োগেও দমন করা সম্ভব হচ্ছে না বলে জানালেন কৃষকরা। এত পরিমাণ ঘাস তুইলেও শেষ করতে পারছি না, মানে মরিচের গাছের চাইতে এই ঘাসেরই জোর বেশি। টাইনি তুলতে গেলে গা হাত পা চুলকায়, হ্যাঁ, দগড়া দগড়া হয়ে যায়। এই জন্য কোনো লোকও জমিতে কাজ করতে আসতে চায় না। এরকম সিসকোয়াইটারপেন ল্যাকটোনাস নামের টক্সিনের উপস্থিতির কারণেই পার্থেনিয়াম বিষাক্ত। পশুর সংস্পর্শে আসলে শরীর ফুলে যায়, তীব্র জ্বর, বদহজম সহ নানা রোগের উপসর্গ দেখা দেয়। মানুষের ক্ষেত্রেও অ্যালার্জি, জ্বর ও উচ্চ রক্তচাপের আশঙ্কা বাড়ায় এই পার্থেনিয়াম। গায়ের সংস্পর্শে আসে তো মানুষের স্পেশালি অ্যালার্জিক প্রবলেম হয়, ডার্মাটাইটিস হয়, রাইনাইটিস, অ্যাজমা জাতীয় প্রবলেম মানুষের দেখা দিতে পারে। এবং এটা সাথে সাথেই হবে না, যদি বেশ কিছুদিন ধরে এটার কন্ট্যাক্টে মানুষ থাকে তাহলে মানুষের এই প্রবলেমগুলো দেখা দিতে পারে। আর গবাদি পশুর ক্ষেত্রে যেটা হয়, আপনার গবাদি পশু যদি এটা এক নাগরে অনেকদিন খায় তো তাহলে তাদের স্টমাকে প্রবলেম হতে পারে। তবে আতঙ্কিত না হয়ে কৃষকদের সচেতন হওয়ার কথা বলছে কৃষি বিভাগ। আগাছাটা অনেক বেশি দ্রুত বর্ধনশীল, সেই জন্য এটা ফসলের জন্য হুমকি তো বটেই। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের যে সমস্ত মাঠকর্মী আছে তাদের মাধ্যমে আমরা নিরন্তর প্রচারণা চালিয়ে যাচ্ছি যাতে করে এটা একেবারেই নির্মূল করা যায়। কৃষি গবেষকরা বলছেন প্রতিবেশী দেশ ভারতের সীমান্তবর্তী এলাকায় পার্থেনিয়াম বেশি গজায়। ধারণা করা হচ্ছে সেখান থেকেই এদেশে ছড়িয়ে পড়ছে বিষাক্ত এই আগাছা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সেতু না থাকায় শেরপুরের ঝিনাইগাতি ও খাগড়াছড়ির দীঘিনালায় দুর্ভোগে রয়েছেন অন্তত 28 গ্রামের কয়েক হাজার মানুষ। ঘটছে মৃত্যুর ঘটনাও। বর্ষা মৌসুমে দুর্ভোগ বাড়লেও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। 9 বছর আগে পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতির কাটাখালী সেতুটি ভেঙে যায়। এরপর থেকেই উপজেলার কোনাগাঁও, মাঝিপাড়া ও বালিয়াচণ্ডী সহ 15 গ্রামের প্রায় 30,000 মানুষ বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে। ব্রিজটা ভেঙে পড়ে আছে, আমরা বাঁশের সাঁকো দিয়ে পার হই, এতে আমাদের অনেক সমস্যা হয়। এলাকাবাসীর অভিযোগ, জনপ্রতিনিধি ও প্রশাসন প্রতিশ্রুতি দিলেও সেতু নির্মাণে কোনো উদ্যোগ নেই। আমাদের এই ব্রিজটা 7-8 বছর যাবতে ভেঙে পড়ে রয়েছে, কিন্তু ব্রিজটা হইতেছে না, কিন্তু ভোটের সময় ভোট নিয়ে যায়। খাগড়াছড়ির দীঘিনালায়ও একই অবস্থা। মাইনী নদীর উপর সেতু না থাকায় নৌকায় নদী পার হতে হচ্ছে 13 গ্রামের মানুষকে। সবচেয়ে বেশি ভোগান্তিতে শিক্ষার্থীরা। এই নদীর পানি বোঝা হইলে আর ছেলে মেয়ে পারাইতে পারে না, তারা আমরা নৌকা ডুবে অনেক লোক ক্ষয়ক্ষতি হয়। নৌকা দিয়ে চলাচল করি, বাঁশের হাঁকা দিয়ে চলাচল করি, আমাকে পুরা সমস্যা। দ্রুত সেতুটি নির্মাণ শুরুর আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
উক্ত ব্রিজের রিমার্ক আমাদের প্রকল্প ব্যয় ধরা হয়েছে 4 কোটি টাকা এবং আমার দৃঢ় বিশ্বাস 1.5 বছর বা 2 বছরের মধ্যেই উক্ত ব্রিজটি আমরা সম্পন্ন করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে পারব। সেতুটি নির্মাণ হলে রাঙামাটির বাঘাইছড়ির সাথে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং অংশে সরাসরি সড়ক যোগাযোগ চালু হবে। এতে 2 জেলার দূরত্ব কমবে প্রায় 20 কিলোমিটার। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সমগ্র বাংলাদেশ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। আইনি জটিলতায় বঙ্গবন্ধুর 6 খুনিকে ফেরাতে দেরি, কূটনৈতিক তৎপরতায় অগ্রগতি কম। ডেঙ্গুতে পাবনা মাদারীপুরে 2 জনের মৃত্যু, 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি 1880। দাম কম বলে ফেলে দেয়া হলো লাখ খানেক চামড়া, সিন্ডিকেটের বিরুদ্ধে কাদেরের হুঁশিয়ারি। লঘুচাপের প্রভাবে সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঈদ বিনোদনে ভাটা। এই ছিল আজকের সমগ্র বাংলাদেশে। আমন্ত্রণ পরের আয়োজন দেখার।